Kota not come back. Action to action. Action to action. Kera Dakar. 2024-এর 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। নিরুপায় আওয়ামী লীগ সরকার তখন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের বড় একটা অংশ তখন হল ছেড়েও দেন। আন্দোলনের সামনের সারির নেতাদের অনেককে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। উত্তাল আন্দোলন খানিকটা দমে যাওয়ার শঙ্কা তৈরি হয় আন্দোলনকারীদের মনে। আর তখনই ফিনিক্স পাখির মতো দৃশ্যপটে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফের গতি পায় আন্দোলন। যখনই আমরা আবু সাঈদের ঘটনাটা ঘটলো, অর্থাৎ সারা বাংলাদেশে পুলিশ বাহিনী যখন ব্যাপকভাবে হামলা শুরু করলো এবং ছাত্রদের হত্যা শুরু করলো, তখন আমরা সকল বাধা উপেক্ষা করে ব্যাপক হারে যতগুলা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সবাই কিন্তু ব্যাপকভাবে আমরা মাঠে নেমে পড়লাম। আমার মা আমাকে বলতেছিল যে কারফিউ জারি হয়ে গেছে বাবা, তুমি আর এখন আর বের হয়েও না। আমি আমার আম্মুকে বলছি কি যে আম্মু, এখন যদি বের না হই আর কখনো বের হওয়া সম্ভব হবে না, এই রিজিম চলতেই থাকবে। তো এই কারণটাতে আমি আরও বেশি নামার জন্য সাহস পেয়েছি। 18 তারিখে আপনারা তো ভিডিও ফুটেজ দেখেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপরে কতভাবে আক্রমণ হয়েছে। ওই আক্রমণে আমরা তখন সবার কাছে বলতেছিলাম, যেহেতু আমরা সব এক প্ল্যাটফর্মে চলে আসছি, আমাদের সাপোর্ট দরকার। ইস্ট ওয়েস্টের জায়গা থেকে চলে আসছে, নর্থ সাউথ আসছে, আইওবি আসছে, সবাই রামপুরা জায়গাটাতে আমাদেরকে সাপোর্ট দিতে চলে আসছে। তখন আমরা একটা খুব বড় একটা জনবল পেয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয় ওই সময় ইম্পেরিয়াল কলেজের একজন স্টুডেন্ট, জিলুর রহমান নাম তার, সে আমাদেরকে বাঁচাতে এসে, আমাদেরকে সাপোর্ট দিতে এসে সে পুলিশের গুলি খেয়ে মারা যায়। তো ওই জিনিসটা, ওর লাশটা আমি যখন দেখছি, তখন আমি আর নিজেকে ওই জায়গাটা থেকে আমি দৃঢ়বদ্ধ হয়ে গেছি কি যে আমি আর এই সরকারকে থাকার জন্য আমি আর কোনো কিছু করব না। আমি লিটারালি সরকারকে পতন করতেই হবে। এটা একদম ফার্স্ট স্টেটে চলে আসছে যে এভাবে আর চলবে না। পুলিশের সামনে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শত বাধার মুখেও পরিকল্পিতভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। পুলিশ চারোপাশ দিয়ে কিন্তু আমাদের উপর হামলা করছিল, কিন্তু ওরা চারোপাশ দিয়ে হামলা করার পরে ওরা বুঝতে পারেনি যে চারোপাশ দিয়ে স্টুডেন্টদের মাঝখানে ওরা পড়ে যাবে। তো অতঃপর কি হলো, সারাদিন ওরা ব্যাপক গোলাগুলি করলো, যতক্ষণ পর্যন্ত না ওদের গুলি ফুরিয়ে যাচ্ছিল ততক্ষণ 18 তারিখ কিন্তু হামলা চালাচ্ছিল। কিন্তু আমরা স্টুডেন্টরা পিছপা হইনি। ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের মেডিকেল হল আমাদের জন্য খুলে দিয়েছিল। আমাদের ইউনিভার্সিটিতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। আমরা ট্রিটমেন্ট নিয়ে একদল যারা আহত হচ্ছিল ট্রিটমেন্ট নিচ্ছিল, পিছনের দল সামনে চলে যাচ্ছিল। তো এইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা কন্টিনিউ করি 18 তারিখে। এবং আমরা এই প্ল্যানেই ছিলাম যে আমাদেরকে যদি সরকারি বাহিনী আমাদেরকে যদি মেরেও ফেলা হয়, তাহলে আমরা শেষ নতুন করে নতুন জাগরণ, নতুন নেতৃত্ব চলে আসবে এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত না সফল হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। ওই সময় আন্দোলনে যোগ দেওয়া শাসক গোষ্ঠীর চড়াও হয় শিক্ষার্থীদের ওপর, নানাভাবে নাজেহাল করে তাদের। ঠিক যেই মুহূর্তে কারফিউটা শেষ হয়, ওই মুহূর্তে আমরা একটা সেন্ট্রাল প্রাইভেট অ্যালায়েন্স কমিটি গঠন করার ট্রাই করি, যেখানে আমরা প্রতিটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমরা সকলে মিলে একটা প্রাইভেট অ্যালায়েন্স কমিটি গঠন করি, যাতে করে আমরা সবাই একত্রিত হয়ে এই রামপুরার বসুন্ধরা সেক্টরটাকে আমরা আরও আগে নিয়ে যেতে পারি। এবং এটার অন্যতম কারণ ছিল যেটা বললাম, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করা একটু কঠিন ছিল, যার কারণে আমরা মনে করি যে যদি এখানে 50-60টা বিশ্ববিদ্যালয় একত্রিত হয়, তাহলে সেখানে 10-15 হাজার শিক্ষার্থী খুব ইজিলি হবে। ওই জায়গা থেকে আমরা করি এবং 26 তারিখে অ্যালায়েন্স কমিটি গঠন করার পরে সর্বপ্রথম আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ হয় আমাদের এক বন্ধুর থ্রুতে। তারপরে ওখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচির আহ্বান, কর্মসূচির নিয়ে আলোচনা এবং নানান ধরনের যে ক্রিটিক্যাল ডিসিশনসগুলো সেগুলো আমরা নেওয়া শুরু করি। যখন আমরা দেখলাম যে পাবলিক ইউনিভার্সিটির ওরকমভাবে দাঁড়াতে পারছে না বা ওনাদের কাছে ওরকম শক্তি নাই, তখন আমরাই ওনাদের সাথে দাঁড়ালাম যে না, এখন আমাদেরও থাকতে হবে, আমাদেরও এই আন্দোলনে শরিক হতে হবে। কারণ এটা আমার আপনার সবার আন্দোলন ছিল ওই সময়টাতে। আমরা কীভাবে জিনিসটা সম্পন্ন করেছি, আমরা ডিসকর্ডে একসাথে বসেছি, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা করেছি। এনক্রিপ্টেড যে জায়গাগুলো ছিল, কারণ তখন আপনি জানেন যে সব কিছুই কিন্তু আমাদের রেকর্ডেড হচ্ছিল। ইন্টেলভাবে আলাদাভাবে কাউকে না জানায় আমরা সবাই এক হয়ে বসতাম ওই সময় ওই কারফিউর মধ্যে, এবং নিজ নিজ নিরাপত্তা আমরা জানি যে আমরা বেরোলে আমাদেরকে গুলি করা হবে।
ওটা মেনেও আমরা জেনেও আমরা হচ্ছে সবাই এরকম এক হয়েছি, একটা গ্রুপ অফ জায়গাগুলোতে আমরা এক হয়ে আমরা কীভাবে কী কাজগুলো সম্পন্ন করবো এটা করেছি। এবং আরেকটা ছোট্ট কথা বলে দিই, আমরা এখানে রেডিও ফ্রিকোয়েন্সিটা ইউজ করেছি, যেটা অ্যাকচুয়ালি সরকার তখন ধরতে পারেনি, যেটা আমরা হচ্ছে আগেই যেটা করা হয়েছিল রেডিও ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমরা সবাইকে একটা ফ্রিকোয়েন্সিতে এনেছি, যেন আমরা সবগুলো ভয়েস যেন একসাথে করতে পারি। ইস্ট ওয়েস্ট বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, নর্থ সাউথ বলেন, আইওবি, এআইবি, সবাই তখন কি ওই ফ্রিকোয়েন্সির থ্রুতে আমরা কানেক্টেড ছিলাম, যেন কোনোভাবেই এই আন্দোলনটা বন্ধ না হয়। এবং আমরা ওই ইন্টারনেট চলে যাওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে, যে সুবিধা হয়েছে কি ওনারা জানতে পারতেছিলেন না কি যে আমাদের পরের মুভটা কি হবে, যার কারণে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য হয়েছিল। মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।